আতঙ্ককে ভয় করবে না, দিনে উড়ে আসা তীরকেও নয়, অন্ধকারে ঘুরে বেড়ানো মহামারীকে নয়, আর মধ্যাহ্নে ধ্বংস আনয়নকারী বিপর্যয়কেও নয়। শত শত মানুষ, এক ভয়ঙ্কর গহীন জঙ্গল, জীবন বাজি রেখে এক দুঃসাহসী যাত্রা। উদ্দেশ্য স্বপ্নের দেশ আমেরিকা। এরা সবাই দক্ষিণ আমেরিকার অভিবাসী। দারিদ্রতার ভয়ে আর নিরাপত্তার খোঁজে যুক্তরাষ্ট্রে যেতে চায়, কিন্তু বৈধভাবে যাওয়ার ক্ষমতা নেই এদের। তাই যেতে হলে তাদের পাড়ি দিতে হবে একটা মৃত্যুপুরী জঙ্গল, নাম ড্যারিয়েন গ্যাপ। দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার এই একটাই পথ, যা পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। আমি যদি জানতাম তাহলে কোনোদিনই আসতাম না। সেখানে কোলের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত থাকে। ভালো একটা জীবনের আশায় এত বড় ঝুঁকি অকল্পনীয়। এই জঙ্গল পাড়ি দিতে 1 সপ্তাহ লেগে যায়, এমনকি বর্ষাকালে 2 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। কাদাযুক্ত পথ, নির্ঘুম রাত, পোকামাকড়, হিংস্র জন্তু জানোয়ারের ভয়, ম্যালেরিয়াবাহী মশা, আর সবচেয়ে বড় যে ভয় সেটা হলো মানব পাচারকারী গ্যাং। ছিনতাই, ধর্ষণ আর ড্রাগস স্মাগলিং এই জঙ্গলের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এত সবকিছুর মধ্যে আপনিও কি পারবেন আপনার ফুটফুটে শিশুকে কোলে নিয়ে এই জঙ্গলের ভেতরে প্রবেশ করতে, শুধুমাত্র একটি উন্নত জীবনের আশায়? হয়তো ভাবতে পারেন এ আর এমন কি, সামনের দিকে আগাতে থাকুন। কত ভয়ঙ্কর যাত্রা হতে পারে এটি, আজ করতে পারবেন। ভাবছেন কিভাবে? তাহলে চলুন আমার সাথে। ওর নাম সনি, তার 2 কন্যা, 1 ছেলে। তার সাথে আছে তার ভাই ও তার ভাইয়ের ছেলে। এই 5 জন মিলে ভয়ঙ্কর ড্যারিয়েন গ্যাপ পাড়ি দিবে। আমার আঙ্কেল কোনোভাবে আসতে দিতে চায়নি। আমি আমার ছোট 2 মেয়েকে নিয়ে ভয়ে আছি। তাদের একজনের বয়স 2 আর আরেকজনের বয়স 3। ভোরে আলো ফোটার সাথে সাথেই তারা যাত্রা শুরু করলো। এখানে শুধু সনি আর তার পরিবারই নয়, শত শত পরিবার আর শিশু রয়েছে। আগামী 5 দিন বা প্রায় 120 ঘন্টা তাদের এই জঙ্গলের মধ্যেই থাকতে হবে। আরেকটি দল এভাবেই প্রার্থনা করছে যাত্রা শুরুর আগে, কিন্তু এই পথে প্রার্থনার চেয়ে টাকা ভালো সিদ্ধান্ত নিতে পারে। সবাই অপেক্ষা করছে আগামীকালের যাত্রা শুরুর জন্য। মহামারীর পর ম্যানুয়েলের জীবন ভেনেজুয়েলাতে দুর্বিষহ হয়ে উঠেছে। সে তার একটি কন্যাকে নিয়ে স্ত্রী সহ এই জঙ্গল পাড়ি দিবে। আমার পরিবারকে আমি একটা ভালো ভবিষ্যৎ উপহার দিতে চাই। ভোর হয়ে গেছে, অবশেষে যাত্রা শুরু। গন্তব্য আমেরিকা। এখানে স্বপ্নকে সত্যি করতে বাজি ধরা সবগুলো জীবন। 58 বছর বয়সী মারিয়া এই টিমের সবচেয়ে বেশি বয়স্ক। যেখানে ইয়াং পুরুষেরা হিমশিম খায়, সেখানে মারিয়া এটা কিভাবে পাড়ি দিবে? এই টিমেরই আরেকজন হলো জন। গত রাত থেকে জনের ছেলে লুইন কাশছে। সে হালকা জ্বর অনুভব করছে। এই অবস্থায় লুইনকে পারবে 5 দিন ধরে এই জঙ্গল পাড়ি দিতে? ম্যানুয়েল, জন বা মারিয়া সহ এই টিমের সবাই হয়তো এই জঙ্গল পাড়ি দিতে পারবে না, কারণ সামনে অপেক্ষা করছে তাদের জন্য ভয়ঙ্কর কিছু ঘটনা। আমি এই সিদ্ধান্তটি নেই তখনই যখন একদিন দেখলাম আমার ছেলেকে সকালবেলা বিছানায়। তার সমস্ত হাড়হাড্ডি দেখা যাচ্ছিল। আমি কান্না ধরে রাখতে পারিনি। আমি জানতাম এটা সহজ হবে না। পরে আমি সিদ্ধান্ত নেই তাকে নিয়ে আমি এই জঙ্গল পাড়ি দিব। যাত্রা শুরুর 2য় দিনে আমি তাকে জঙ্গলে হারিয়ে ফেলি। আমার স্বামীর সাথে 13 বছর ধরে থেকেছি, এমনকি আমার যৌবনের পুরোটা জুড়ে। আমার 2 কন্যা সহ আমরা খুব শক্তি নিয়ে যাত্রা শুরু করি। হঠাৎ আমার 2টি মেয়েকে নিয়ে আমার স্বামী পানিতে পড়ে যায়। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রাস্তা হলো প্যান আমেরিকান হাইওয়ে। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার সংযোগ সড়ক এটি, কিন্তু একটি জায়গায় এই রাস্তা বিভক্ত। এটাই হলো ড্যারিয়েন গ্যাপ, পানামা আর কলম্বিয়ার সীমান্তবর্তী একটি জঙ্গল। দক্ষিণ আমেরিকা থেকে উন্নত জীবনের আশায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ যুক্তরাষ্ট্রে যেতে চায়, কিন্তু মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় এই ড্যারিয়েন গ্যাপ, যেখানে রয়েছে ভয়ঙ্কর এক জঙ্গল। এই জঙ্গল এতটাই দুর্গম যে এখানে সে প্যান আমেরিকান হাইওয়ে বানানো সম্ভবই হয়নি। ড্যারিয়েন গ্যাপ জঙ্গল দিয়ে পার হওয়া অভিবাসীদের জন্য নানা ধরনের মারাত্মক ঝুঁকি রয়েছে। প্রথমে আছে প্রকৃতির ভয়, ঘন জঙ্গলে বিষধর সাপ, মশা এবং নানা রকম পোকামাকড়। মশার কামড় থেকে অনেকেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। কাদামাটির পথ,
খাড়া পাহাড়ি নদী আর অনিশ্চিত আবহাওয়ার কারণে যাত্রা আরও কঠিন হয়ে ওঠে। প্রাকৃতিক বিপদের বাইরে রয়েছে মানবসৃষ্ট আতঙ্ক। জঙ্গলের ভেতরে নানা ধরনের অপরাধী ও সশস্ত্র গোষ্ঠী সক্রিয় থাকে। এরা ছিনতাই, ডাকাতি, অপহরণ এবং অনেক ক্ষেত্রে হত্যার সাথেও জড়িত। বিশেষ করে নারী অভিবাসীদের জন্য রয়েছে ধর্ষণ ও যৌন সহিংসতার বড় ঝুঁকি। এছাড়া মানব পাচার চক্র, স্মাগলাররাও এই বিপজ্জনক যাত্রায় নিজেদের সুবিধা নেয়। অনেকে প্রতিশ্রুতি দিয়ে ভেতরে ফেলে রেখে যায়, আর অনেকে তাদের হাতে প্রতারিত হয়। ড্রাগস চোরা কারবারও এখানে নিত্যদিনের ঘটনা। সব মিলিয়ে ড্যারিয়েন গ্যাপ অভিবাসীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং অনিশ্চিত অংশ, যেখানে প্রতিটি মুহূর্তে রয়েছে রোগ, দুর্ঘটনা আর অপরাধের ঝুঁকি। শুধু 2022 সালেই 146 জন মারা যায় এই জঙ্গলে, যা মিসিং রিপোর্ট হিসেবে দেখানো হয়েছে। 2023 সালে 676 জন নারী যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হয় এই জঙ্গলে। বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর হতে পারে এই জঙ্গল। এই জঙ্গলটা যে শুধু ভয়ে আর কষ্টে ভরপুর তা কিন্তু নয়। এই জঙ্গলেই বাস করে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী উপজাতি, নাম এমবেরা। তাদের শরীরের অভূতপূর্ব বডি পেইন্টিংয়ের জন্য তারা বিখ্যাত। চাইলে তাদের ভিডিওটি দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। 5 ঘন্টা হলো সনি, তার পরিবার ও তাদের টিম হাঁটছে। এতক্ষণে তারা একটি পাহাড় আর অসংখ্যবার নদী ক্রস করেছে। সনির কোলে তার ছোট্ট শিশু। যেখানে একা হাঁটাই কষ্টসাধ্য, সেখানে সন্তানকে কোলে নিয়ে মায়েরা এমনই হয়। সনি প্রথম দিনেই ভেঙে পড়েছে। আমি ভাবতেই পারিনি তাদেরকে আমি এমন বিপদে ফেলতে যাচ্ছি, কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের দেশ এখন ক্রাইমে ভরপুর, যখন তখন সন্ত্রাসীরা হত্যা করে বেড়ায়। ইকুয়েডরে একজন বয়স্ক গ্যাং লিডারের সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়ে। সে তাদের ভরণ পোষণ করছিল। যখন সনি তাকে ডিভোর্স দিয়ে দেয়, সে রেগে গিয়ে সনির সামনে তার মাকে হত্যা করে। তার ছোট ভাই ভিক্টর তখন পাশের রুমে ছিল। মা আমাদের উপর থেকে দেখছে, এটা কি তুই অনুভব করিস? আমাদের প্ল্যান ছিল এল সালভাদোর দিয়ে যাওয়া, কিন্তু সে আমাদের আইডি পাসপোর্ট রেখে দেয়, তাই জঙ্গল দিয়ে যেতে হচ্ছে। সনি আর তার পরিবার 700 জনের একটা টিম নিয়ে জঙ্গলে ঢুকেছে। এটা হলো মাইগ্রেন্টদের ক্যাম্প। যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখানেই রাত কাটাতে হবে। তারা এখানে একটু ঘুমিয়ে নেবে। কাল সকালে আলো ফোটার সাথে সাথে আবার হাঁটা শুরু করতে হবে। এই ক্যাম্প থেকে শুরু করে এই মাইগ্রেন্টদের কিন্তু কার্টেল গ্যাং বাহিনী নিয়ন্ত্রণ করে। ড্যারিয়েন গ্যাপ শুধু একটি ভৌগোলিক জঙ্গল নয়, এটি একটি পূর্ণাঙ্গ অপরাধের মাঠ। এখানে বিভিন্ন ধরনের গ্যাং গোষ্ঠী সক্রিয়, আর প্রত্যেকের আলাদা ভূমিকা রয়েছে। প্রথমে আসে নার্কো কার্টেল, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো কলম্বিয়ার গালফ ক্ল্যান। এদের মূল কাজ মাদক পাচার। জঙ্গলের মধ্য দিয়ে কোকেইন এবং অন্যান্য মাদক পণ্য উত্তর আমেরিকার পথে পরিবহন করা হয়। এই কার্টেলই মূলত পুরো এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখে এবং ছোট গ্যাংদেরও ছত্রছায়া দেয়। তবে এরা নিজেরা অভিবাসীদের সরাসরি আক্রমণ করে না, বরং রুট ও অর্থের নিয়ন্ত্রণের মাধ্যমে মানব পাচার থেকে বড় অঙ্কের অর্থ আদায় করে। এরপরে আছে স্থানীয় পাচারকারী চক্র বা কোয়েটি। অভিবাসীরা বিপজ্জনক পথ পাড়ি দিতে এদের ভাড়া করে, কিন্তু এরা অনেক সময় প্রতারণা করে, মাঝপথে ফেলে যায়, অতিরিক্ত অর্থ দাবি করে কিংবা দুর্বল নারী পুরুষের উপর যৌন নিপীড়নের মতো অপরাধ সংগঠিত করে। তৃতীয়ত এখানে আছে লোকাল ডাকাত ও ছোট অপরাধী গ্যাং। এদের মূল লক্ষ্য ডাকাতি ও ছিনতাই। অভিবাসীদের কাছ থেকে অর্থ, গহনা, মোবাইল বা কাপড় পর্যন্ত লুট করতে এরা দ্বিধা করে না। সর্বশেষে রয়েছে কার্টেলের সহযোগী ছোট দুষ্কৃতিকারী দল। এরা মাদক ও চোরাচালানের কাজের পাশাপাশি অভিবাসীদের শারীরিক নির্যাতন, অপহরণ আর নারীদের উপর যৌন সহিংসতায় সম্পৃক্ত। সবকিছু মিলিয়ে ড্যারিয়েন গ্যাপ প্রমাণ করে স্বপ্নের আমেরিকার পথে সবচেয়ে বড় বাধা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের লোভ, অপরাধ আর সংগঠিত সহিংসতার জাল। এখানে প্রতিটি পদক্ষেপ ঝুঁকির মুখে। কার হাতে ধরা পড়বে সেটাই অনিশ্চিত। ম্যানুয়েলের পরিবার এবং পুরো টিম ক্লান্ত, একটু বিশ্রাম নিচ্ছে। এই শিশুটি তার বাবা মাকে হারিয়ে ফেলেছে।
এরকম সহসাই ঘটে। লুইনের কাশি বেড়ে চলেছে, জ্বরও থেমে নেই, কিন্তু কিচ্ছু করার নেই। এখান থেকে সামনে এগোতেই হবে। এখানে যাদের হলুদ কালারের জার্সি পরা দেখছেন, এরা এখানকার ভলেন্টিয়ার। নার্কো গ্যাং এদের নিযুক্ত করেছে। এদের কাজ হলো অতিরিক্ত ব্যাগ বহন করা, শিশুদের নিয়ে যাওয়া বা কেউ অসুস্থ হলে তার যত্ন নেওয়া। কিন্তু জঙ্গলের ভেতরে চলে গেলে এসব নিয়ম কোথায় যেন হারিয়ে যায়। সন্ধ্যা হতে চলেছে, তারা এই ক্যাম্পে রাত কাটাবে। আমি বুঝতে পারিনি কিভাবে আমার ছেলেকে আমি হারিয়ে ফেললাম। জঙ্গলের ভেতরে খুব কঠিন ছিল। বৃষ্টির কারণে বিভিন্ন প্রাণী, লাশ আর শিশুরা ভেসে যাচ্ছিল। আমাকে সবাই বলছিল, ওকে খুঁজতে যেও না, তুমিও মারা পড়বে। আমার গ্রুপে কিছু বন্ধু হয়েছিল। আমি তাদের বললাম, আমাকে একটা দা আর টর্চ লাইট দাও। তারপর আমি আর আমার 3 জন বন্ধু মিলে আমার ছেলেকে খুঁজতে পিছন দিকে চলে যাই। স্প্যানিশরা 1501 সালে সর্বপ্রথম ড্যারিয়ান এরিয়ার খোঁজ পায়। তারা সর্বপ্রথম ড্যারিয়ানে ল্যান্ড করার পর জঙ্গল পার হয়ে একসময় অপর পাশে প্যাসিফিক সাগর দেখতে পারে। তারা আমেরিকার এই অংশটুকু দখল করলেও ড্যারিয়ান জঙ্গলটি করতে পারে না। সেখান থেকে এটি পরিত্যক্তই থেকে যায়। এরপর স্কটিশরা উইলিয়াম প্যাটারসনের নেতৃত্বে 1698 সালে এই এলাকায় পৌঁছালে তারা দখলের চেষ্টা করে। তারা 2500 স্কটিশ কলোনিস্ট সেখানে নিয়ে যায় এবং বসতি করার চিন্তা করে। কিন্তু জঙ্গলের কঠিন পরিবেশ এবং বিশেষ করে ম্যালেরিয়ার আক্রমণে তারা মারা যেতে থাকে। সেই সাথে স্প্যানিশরাও তাদের অ্যাটাক করে। 1 বছর পর মাত্র 500 জন সেখান থেকে বেঁচে স্কটল্যান্ডে ফেরত চলে আসে। এরপর 1854 শতকে আমেরিকানরা বাণিজ্যের সুবিধার জন্য এখানে একটি খাল খননের উদ্যোগ নেয়। তারা জায়গাটি সার্ভে করার জন্য 27 জন আমেরিকান পাঠায়। কিন্তু মাত্র 49 দিনের মাথায় তাদের একে একে 9 জন মারা যায়। ক্ষুধা, মশা, রক্তচোষা পতঙ্গ, সাপ এসবের সাথে যুদ্ধ করে তারা টিকতে পারেনি। পরে তারা আমেরিকায় ফেরত গিয়ে সিদ্ধান্ত দেয় যে সেখানে কোনোভাবেই খাল খনন সম্ভব নয়। তারা জায়গাটিকে পরিত্যক্ত ঘোষণা করে। তারপর 1914 সালে পানামা খাল খনন করা হয়। পানামা খালের খনন করতে গিয়ে হাজার হাজার শ্রমিক মারা যায়। যাই হোক, সেটা আরেকটা অনেক বড় গল্প। এরপর 1974 সালে আলাস্কার রাস্তা কমপ্লিট করে প্যান আমেরিকান হাইওয়ের সাথে যুক্ত করা হয়। তখন এটি হয়ে ওঠে বিশ্বের সর্বোচ্চ দীর্ঘ হাইওয়ে, যা প্রায় 30,000 কিলোমিটার। কিন্তু প্রায় 106 কিলোমিটারের মতো জায়গা ফাঁকা রাখতে হয় এই ড্যারিয়ান গ্যাপ জঙ্গলের কারণে। তাহলে বোঝাই যায় এই জঙ্গলটা কতটা ভয়াবহ। সনি আর তার টিমের আজকে দ্বিতীয় দিন জঙ্গলে। আবার যাত্রা শুরু। এখন থেকে জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক অংশের শুরু। তাই মহিলা এবং শিশুদের লাইনের মাঝখানে এবং পুরুষদের তাদের ঘিরে পথ চলতে হবে। আমি খুব চিন্তিত। আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে জানি না। তারা আমাদের রেপ করতে পারে, বাচ্চাদের সাথে কিছু করতে পারে, আমাদের মালপত্র ছিনিয়ে নিতে পারে। খাড়া পাহাড়, এভাবেই খুব ধীরে ধীরে হাঁটতে হবে। একবার পা মচকালে নিশ্চিত মৃত্যু। কখনো পাহাড়, আবার কখনো নদী। একটা দুঃসংবাদ, কলম্বিয়ার বর্ডার পার হওয়ার পর সনি বুঝতে পারে যে তার মেয়ে আর ছোট ভাইয়ের ছেলে মিসিং। তাদের সাথে ওরা নেই। সনি ভেঙে পড়েছে। একজন আশ্বাস দিয়েছে যে পেছনের দিকে হয়তো তারা আছে, অপেক্ষা করার কোনো সুযোগ নেই। এরকম খাড়া পিচ্ছিল রাস্তায় উঠতে ও নামতে হবে। তারা দ্বিতীয় ক্যাম্পে চলে এসেছে। সন্ধ্যা নেমে যাবে এখন, কিন্তু সনির সন্তান এখনো আসেনি। আমার 2 জন সন্তান সহ আমার স্বামী পানিতে পড়ে যাওয়ার পর এক অদ্ভুত ঘটনা ঘটে। যেখানে পড়ে ঠিক সেখানেই পানির পাক ছিল। পানি শুধু ঘুরছিল এবং তাকে নিচ দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পরে আমি লাফ দেই, মেয়েদের তুলে আনি। সে পানিতে ডুবে যায়। তাকে জঙ্গলের মধ্যে পাথরে শুইয়ে রেখে এসেছি চিরদিনের জন্য, কারণ ওখানে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। অন্যদিকে ম্যানুয়েলের গ্রুপে পরের দিন সকালে আবার যাত্রা শুরু। এখানে অস্থায়ী তাঁবু করে তারা রাতে ছিল।
সরু রাস্তায় এখানে জ্যাম পড়ে গেছে। Tráfico de personas, el cual su niño, cualquier amigo se lo puede llevar cualquiera y puede vender su órgano. Entonces, cuide sus hijos, no le den sus... বছরের বেশিরভাগ সময়ই এখানে বৃষ্টি থাকে, তাই কাদা প্রায় সব সময় থাকে। শিশুদের এরকম পথে কল্পনা করা যায়? লুইন এখনো ঘুমাচ্ছে, তার কাশি আর জ্বর কিছুটা কমেছে। আস্তে আস্তে এভাবে এগোতে হবে সবাইকে, এখনো অনেক পথ বাকি। বৃদ্ধ মারিয়া এখনো সুস্থ হয়ে আছে। গ্রীষ্মকালে যদি পথ এমন হয়, একবার বর্ষাকালের কথা চিন্তা করুন। অনেক দূর তারা হেঁটে এসেছে, সামনে একটা সামিট পয়েন্ট। এই শিশুটি জ্বরে আক্রান্ত, তার মা সিলভিয়া মর্মাহত। কিভাবে পথ পাড়ি দিবে? তার জ্বর কিছুতেই কমছে না। পথ দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ মানুষ এই দিক দিয়ে চলাফেরা করে। এই লোকটি খালি পায়ে হাঁটছে, একটু অসাবধান হলেই পা ভেঙে যাওয়ার ঝুঁকি, সাথে মৃত্যু। ডরে তার মুখ দিয়ে লালা পড়ছে। সিলভিয়া তার মেয়েকে বইয়ে দিতে একজনকে পেয়েছে। তারা আমাকে বলেছিল, তোমার মেয়ে এটা করতে পারবে, খুব সহজ। কিন্তু এটা সহজ নয়। এদিকে লুইন কিন্তু এখন সুস্থতা বোধ করছে। কাল রাতেই তার জ্বর আর কাশি ছিল। এটা একটা মিরাকল। এখানে তারা কিছুক্ষণ জিরিয়ে নেবে। সনি তার পা নিয়ে চিন্তিত, এটা অনেক ব্যথা করছে। সারা রাত আমার মেয়ের জন্য আমি কেঁদেছি আর চিন্তা করেছি সে কি খাচ্ছে, কিভাবে এই পথগুলো পার হচ্ছে। প্রায় 12 ঘন্টা হাঁটার পর তারা আরেকটি ক্যাম্পে এসেছে। এখানে তারা রাত কাটাবে, কিন্তু তার মেয়ের কোনো খবর এখনো পায়নি। আমার ছেলেটাকে খুঁজতে যাওয়ার সময় আমার 2 জন বন্ধুও আমার সাথে যায়। তারা বলে, যদি তোমার ছেলেকে না পাই তাহলে তোমার এইটাই মেনে নিতে হবে। আমরা সন্ধ্যা 6টার দিকে রওনা হই। হাঁটছি তো হাঁটছি, কোথাও পাচ্ছি না তাকে। প্রায় 11:30টার দিকে আমি একটি আওয়াজ শুনতে পাই। সে বাবা বাবা বলে ডাকছিল। সে অনেক দুর্বল ও ভীত হয়েছিল। পাথুরে নদীর মধ্যে এভাবেই হাঁটতে হয়, যে কোনো সময় পা মচকাতে পারে। এই জায়গাটি খুবই বিপজ্জনক, একজন একজন করে উঠতে হয়। ধীরে ধীরে পথ কঠিনই হতে চলেছে। আমি যদি জানতাম তাহলে কোনোদিনই আসতাম না। এটা অনেক কষ্টের, অনেক ভয়ানক। এটা মনে রাখতে হলে বেঁচে থাকা দরকার যে কতটা ভয়ানক এই জঙ্গল। আবারও পথ চলা শুরু। এদিকে খাওয়ার পানি শেষ, সরাসরি বয়ে যাওয়া পানি খেতে হচ্ছে। আর অল্প কিছু পথ বাকি আছে। পাথরের নদী পারাপারে পায়ের জন্য সবচেয়ে বিপজ্জনক। যেভাবেই হোক তাদের এই পথ পাড়ি দিতেই হবে। এখানে কেউ কাউকে ছেড়ে যেতে দ্বিধাবোধ করে না। রাতের ক্যাম্প, খাবার সবারই প্রায় শেষ। শরীর অসাড়, অনেক ঘুম দরকার। একটু পরেই হয়তো হাঁটার পালা শেষ হবে তাদের। কিন্তু এর মধ্যেই ঘটল আরেক ঘটনা। এই ছেলেটি 10 দিন আগে হাঁটা শুরু করেছিল। পায়ে প্রচণ্ড আঘাত পায়। তার টিমের সবাই তাকে ফেলে রেখে চলে যায়। প্রায় 4 দিন ধরে সে এখানেই বসে আছে। এই দলের সাথে দেখা না হলে তার মৃত্যু নিশ্চিত ছিল। তার আগে খাবার দরকার। তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। হাজার হোক, আমরা তো মানুষ, যতক্ষণ পারা যায় একে অপরকে সহযোগিতা করতেই থাকি। অবশেষে সে যেন নতুন জীবন খুঁজে পেল। তাকে এভাবে নিয়ে যাওয়া কিন্তু সহজ ছিল না। এই দলের কেউই পেছনে পড়েনি, এমনকি অ্যানা, যে কিনা জ্বরে পড়েছিল, তাকেও একজন কাঁধে করে নিয়ে এসেছে। এখানে প্রচন্ড গরম, যা অসহনীয়। অবশেষে তারা নৌকার কাছে চলে এসেছে।
এখান থেকে নৌকায় করে তারা ক্যাম্পে চলে যাবে। নৌকায় ভাড়া জন প্রতি $20। ছোট্ট লুইন এখনো সুস্থ আছে, কিন্তু কিছুটা ক্লান্ত। এ যাত্রা হয়তো তাদের ভাগ্য বদলে দিতে পারে। এখন পানামানিয়ান ক্যাম্প থেকে তারা আবার আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাসে। এখনো 3000 কিলোমিটার দূরত্বে সেই স্বপ্নের দেশ। অন্যদিকে সনি আর তার দলের বেশিরভাগ মানুষের কাছেই পানি এবং খাবার শেষ হয়ে গিয়েছে। কারো তেমন এনার্জি নেই আর। তারা বুঝতে পারছে আর অল্প কিছু সময় বাকি আছে, কিন্তু পা যেন চলতেই চাইছে না। অবশেষে তারা চলে এসেছে। তারা সফল হয়েছে, অনেক কষ্টের ফল। তারা যেন মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। সনের কন্যার সাথে এখনো তার দেখা হয়নি। ক্যাম্পে গিয়ে তারা খুঁজবে। ক্যাম্পে এসে তারা হন্য হয়ে খুঁজছে জাইদ আর গেলাইজাকে। তারা তাদের কাপড় দেখতে পেয়েছে, কিন্তু তারা কোথায়? ওই তো ওরা আরেক গ্রুপের সাথে আগেই চলে এসেছে। অবশেষে তারাও সফল। এটা তো শুধু দক্ষিণ আমেরিকার থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ছোট্ট একটি গল্প। তাহলে ভাবুন একবার, সারা পৃথিবী থেকে মানুষ কিভাবে সেখানে ঢোকার চেষ্টা করে। মনে প্রশ্ন জাগে, কি আছে ওই জাদুর দেশটাতে?